বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ক্লাসে। আমি আজকে তোমাদের একাদশ শ্রেণীর মনোবিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি। তোমাদের সাথে আছি আমি উম্মে ইশরাত জাহান, প্রভাষক, মনোবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা যে অধ্যায়টি পড়ছিলাম গত ক্লাসে, সেটি হচ্ছে অধ্যায় ৩ এবং অধ্যায়ের নাম হচ্ছে আচরণের জৈবিক ভিত্তি। এই আচরণের জৈবিক ভিত্তি এই চ্যাপ্টারটি নিয়ে আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি এবং তোমাদের এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেছে। আজকে আমি সেই পুরো চ্যাপ্টারটির একটা রিভিউ ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা আশা করি ক্লাসটিতে জয়েন করবে এবং ক্লাসটি দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে বিষয়গুলো পড়েছিলাম আমাদের এই ক্লাসগুলোতে, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটার নামই হচ্ছে আচরণের জৈবিক ভিত্তি। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা কালচারের ছবি, একজন আরেকজনকে কি করছে, সম্ভাষণ জানাচ্ছে। এরপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা খেলার মাঠ, সেখানে খুবই উত্তেজনাপূর্ণ হয়তো কোনো খেলা হচ্ছে। একজন কিন্তু দর্শক তার যে আনন্দ বা তার উল্লাস সেটা কিন্তু সে প্রকাশ করছে। এখানে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা দেখছি যে দুটি দল তারা একে অন্যের সাথে বিতর্কে বা বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ছবিগুলো আমরা দেখলাম, এগুলো কিন্তু মানুষের বিভিন্ন ধরনের আচরণ। আমরা যখন দুঃখ পাই তখন আমরা এক ধরনের আচরণ করি, মনে কষ্ট থাকলে এক ধরনের আচরণ করি, আবার যখন আমরা অনেক আনন্দে থাকি তখনও কিন্তু আমরা আচরণের মাধ্যমে সেটা প্রকাশ করি। আবার বিষণ্ণতাও কিন্তু আমাদের আচরণে প্রকাশ পায়। আমাদের সুখ, আমাদের আনন্দ, আমাদের উল্লাস, এগুলো সবই কিন্তু আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এখন এই যে আচরণগুলো আমরা করি, কিভাবে আচরণগুলো করি, মানুষের এই বিভিন্ন ধরনের আচরণের পিছনে কিন্তু রয়েছে আমাদের আচরণের যে আমরা বহিঃপ্রকাশ করি, সেই বহিঃপ্রকাশটা কিন্তু আমাদের যে শারীরবৃত্তীয় ভিত্তি সেটার দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে থাকে। যেমন আমরা যখন অনেক ভীত হই তখন কিন্তু ভয়ে আমাদের কি অবস্থা হয়, যে আমাদের চোখ বড় হয়ে যায়, গায়ের লোম খাড়া হয়ে যায়, এরকম কন্ডিশন কিন্তু আসে। এটাও কিন্তু এক ধরনের শারীরবৃত্তীয় অবস্থা। আবার যখন আমরা খুব আনন্দে থাকি তখন কিন্তু আমরা অল্পতেই আমাদের চেহারাতেই কিন্তু সেটা প্রকাশ পায়। তো এগুলো কিন্তু আমাদের যে দৈহিক যে অভিব্যক্তি সেটাই কিন্তু আমাদের চেহারায়, আমাদের আচরণে কিন্তু ফুটে ওঠে। তো এজন্যই কিন্তু আমরা বলতে পারি যে আমাদের আচরণের যে মূল ভিত্তি বা আচরণের যে জৈবিক ভিত্তি, সেটা কিন্তু আমাদের শারীরবৃত্তীয় কার্যকলাপ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং আমাদের আচরণের মাধ্যমেই কিন্তু সেটা বুঝতে পারা যায়। এখন প্রিয় শিক্ষার্থীরা, আচরণটা কিভাবে হয় বা কিভাবে আমরা আচরণগুলো করি বা আমাদের আচরণের যে জৈবিক ভিত্তি, তার পিছনে কোন বিষয়গুলো কাজ করছে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে মানুষের শরীর কিন্তু আসলে, মানুষ বা প্রাণীর শরীর বা উদ্ভিদ শরীর সবকিছুই কিন্তু একটা কোষ থেকেই শুরু হয় এবং কোষ থেকে আমরা কলা পড়েছি, কলা থেকে আমরা টিস্যু পড়েছি। এই বিষয়গুলো কিন্তু আমরা পড়েছি। অঙ্গ, তন্ত্র, এগুলো একটা আরেকটার সাথে কিন্তু সংযুক্ত অবস্থায় হয়ে আমাদের যে আচরণ সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। এখন একটি অঙ্গ কিন্তু এককভাবে অনেক সময় কাজ সম্পন্ন করতে পারে না। যেমন আমরা আমাদের খাবার গ্রহণ প্রক্রিয়ার কথা যদি বলি, আমরা মুখের সাহায্যে খাই, মুখগহ্বরের সাহায্যে খাই। তারপর সেটা কিন্তু আমাদের পরিপাকতন্ত্রে পৌঁছে, সেখানে কাজ হয়। আবার সেখান থেকে আমাদের যে পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় যে শক্তি বা আমাদের যে চলাফেরার জন্য যে শক্তি বা জীবন ধারণের জন্য যে উপাদানগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখান থেকেই পাই। তো মানবদেহে যে কোষ আছে, বিভিন্ন ধরনের কোষ আছে। আমাদের চোখের সেলগুলো একরকম, আমাদের কানের সেলগুলো একরকম, আমাদের জিহ্বার সেলগুলো একরকম, আমাদের ব্লাডের সেলগুলো এক এক রকম। তো এই বিভিন্ন ধরনের কোষগুলো নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের অঙ্গ গঠিত হয়েছে এবং সেই অঙ্গগুলো মিলে যখন বিভিন্ন একটি অঙ্গ যখন আরেকটি অঙ্গের সাথে মিলে বিভিন্ন ধরনের কাজ করে, তখন সেটাকে কিন্তু আমরা বলছি অঙ্গতন্ত্র। তো এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অঙ্গতন্ত্রের উল্লেখ দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে আমাদের অস্থিতন্ত্র বা কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, শ্বসনতন্ত্র, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, গ্রন্থিতন্ত্র, প্রজননতন্ত্র এবং আমাদের যে ইন্দ্রিয়, এই সবগুলোর মাধ্যমেই কিন্তু আমরা জীবন ধারণ করে থাকি এবং আমাদের আচরণের যে বাহ্যিক বিভিন্ন ধরনের প্রকাশ, সেগুলোও কিন্তু আমরা এই
অঙ্গগুলোর সাহায্যে বা অঙ্গতন্ত্রের সাহায্যে করে থাকি এবং এরা কিন্তু এই যে আমরা বিভিন্ন ধরনের অঙ্গ এবং তন্ত্র দেখছি, এরা কিন্তু একজন আরেকজনের কাজের সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এরপর আমাদের বইয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে বা আমাদের চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্নায়ুকোষ বা স্নায়ুতন্ত্র। তো আমরা ১ম এ স্নায়ুতন্ত্রই দেখব যে আমাদের স্নায়ুতন্ত্র বা আমাদের যেটা বলছি আমরা আ নার্ভাস সিস্টেম। তো সেই স্নায়ুতন্ত্রই কিন্তু বাইরে থেকে আমাদের যে উদ্দীপনা গ্রহণ এবং সেই উদ্দীপনাকে আমাদের উপযোগী করে আমাদের গ্রহণে সহায়তা করা, তো সেটা প্রত্যক্ষণ করা এবং তার প্রতি প্রতিক্রিয়া করতে কিন্তু আমাদের এই স্নায়ুতন্ত্র সহায়তা করে থাকে। যেমন আমাদের চারপাশে কিন্তু বিভিন্ন ধরনের উদ্দীপক আছে এবং তারা কিন্তু সবসময় আমাদের সামনে ঘোরাফেরা করছে বা সামনে চলে আসছে। তো আমাদের সামনে যে উদ্দীপকগুলো আছে তার মধ্য থেকে কিছু উদ্দীপক আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ, কিছু আবার বেশি গুরুত্বপূর্ণ। তো আমাদের স্নায়ুতন্ত্রের কাজই কিন্তু আমাদের যে সামনে যে উদ্দীপকগুলো আছে সেগুলোর মধ্য থেকে আমাদের জন্য যেগুলো বেশি প্রয়োজন সেটা আগে সামনে নিয়ে আসা, সেটা প্রত্যক্ষণ করা এবং তার প্রতি কিন্তু প্রতিক্রিয়া করা। তো স্নায়ুতন্ত্রের কথা যদি আমরা এখানে দেখি যে মানবদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর মধ্যে সমন্বয় সাধন করে, উদ্দীপকের প্রতি সাড়া দিয়ে উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে তাকে হচ্ছে স্নায়ুতন্ত্র বলে। অর্থাৎ এই যে আমাদের যে ৫ টি ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা বাইরের পরিবেশ থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উদ্দীপকগুলো যে আমাদের সামনে আসে, সেই উদ্দীপক থেকে আমরা উদ্দীপনা গ্রহণ করি এবং আ সেই উদ্দীপনাগুলো আমাদের যে রিসেপ্টর গুলো আছে আমাদের শরীরের যে ৫ টি ইন্দ্রিয় যেমন কান দিয়ে আমরা কিন্তু শ্রবণ করি, চোখ দিয়ে দেখি, তারপর জিহ্বা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, নাকের মাধ্যমে আমরা ঘ্রাণ নেই, ত্বকের মাধ্যমে স্পর্শ নেই। এই বিষয়গুলোর সাহায্যেই কিন্তু আমরা এই ৫ টি ইন্দ্রিয়ের মাধ্যমে কিন্তু বাহ্যিক পরিবেশের যত ধরনের উপাদান বা যত ধরনের উদ্দীপনা আমাদের সামনে আছে, সেই উদ্দীপনাগুলো কিন্তু আমরা এই আ ইন্দ্রিয়গুলোর মাধ্যমেই গ্রহণ করি। এবং সেই ইন্দ্রিয়গুলোর মাধ্যম থেকেই কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রে সেই উদ্দীপনাগুলো আসে এবং আমাদের এই স্নায়ুতন্ত্র সারা শরীরে যে আমাদের ছড়িয়ে আছে সেখান থেকে উদ্দীপনা গ্রহণ করে আমাদের কিন্তু মস্তিষ্কে নিয়ে আসা এবং সেই অনুযায়ী আমাদের প্রতিক্রিয়া করা। এই কাজটা কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র করে থাকে। যেমন আমরা যখন আমাদের হাতে কোনো স্পর্শের অনুভূতি পাই, তখন কিন্তু সেটি আমার হাত থেকে শুরু করে এসে আমাদের মেরুরজ্জু দিয়ে মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কে পৌঁছানোর পরেই কিন্তু আমি আবার সেখানে স্পর্শের অনুভূতি পাই বা সেটিকে আমরা বুঝতে পারি। আবার বিভিন্ন উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা, সে প্রতিক্রিয়া করার জন্য কিন্তু আমাদের এই স্নায়ুতন্ত্র সাহায্য করে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্নায়ুতন্ত্র কিন্তু আমাদের এই যে আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, তারপরে আমাদের চেতনা, আমাদের প্রত্যক্ষণ, আমাদের চিন্তন, আমাদের শিক্ষণ এই বিষয়গুলোতে কিন্তু সহায়তা করে থাকে আমাদের এই স্নায়ুতন্ত্র। এবং এই স্নায়ুতন্ত্রকে কিন্তু এজন্যই শরীরের পরিবহন সংস্থা বলা হয়ে থাকে। এবং আমরা একটু খেয়াল করলে যদি দেখি যে আমরা যারা সুস্থ স্বাভাবিক ব্যক্তি আছি, তাদের কিন্তু যে স্নায়ুতন্ত্র সেটি স্বাভাবিক জন্যই কিন্তু আমরা বাহ্যিক পরিবেশ থেকে স্বাভাবিকভাবে উদ্দীপনা গ্রহণ করছি এবং তার প্রতি প্রতিক্রিয়া করতে পারছি। কিন্তু আ যারা আমরা যদি বলি যে বিভিন্ন রকমের আমরা দেখি যে অনেক সময় মানসিক প্রতিবন্ধী, তাদেরকে কিন্তু এই স্নায়ুতন্ত্রের সমস্যা বা মস্তিষ্কের সমস্যার কারণেই কিন্তু তাদের যে স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক সেটার গঠন যদি স্বাভাবিক না হয়, তাহলেই কিন্তু সেখানে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং তাদের এই কাজগুলো কিন্তু স্বাভাবিকভাবে হয় না বা আমরা যেভাবে করি কাজগুলো বা উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া আ যারা মানসিক প্রতিবন্ধী আছে তাদের কিন্তু এই বিষয়গুলো স্বাভাবিক না বা তাদের স্নায়ুতন্ত্রে হয় গঠনের সমস্যা আছে অথবা মস্তিষ্ক গঠনের সমস্যা আছে। যে কারণেই হোক এই সমস্যাগুলো থেকেই কিন্তু তারা স্বাভাবিক ব্যক্তির মতো আচরণ করতে পারে না। তো যেহেতু তারা তথ্যগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারে না এবং সঠিক প্রতিক্রিয়া করতে পারে না, সেজন্য কিন্তু এই যে আ এখানে যে আমরা বলছি স্নায়ুতন্ত্রকে শরীরের পরিবহন সংস্থা সেটা কিন্তু স্বাভাবিকভাবে কাজ করে না এবং সেজন্য কিন্তু তারা আমাদের মতো সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। তো স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক সেটা কিন্তু আমাদের এই স্নায়ুকোষ বা নিউরন। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। পরবর্তীতে আমরা আরো অনেক ছবি দেখব। জীবদেহের গঠন এবং কাজের একক কিন্তু কোষ। এটা কিন্তু আমরা সবাই জানি।
উদ্ভিদ কোষ, প্রাণী কোষ যেটাই আমরা বলি। তো বিভিন্ন ধরনের কোষের কিন্তু আবার আম প্রকারভেদ আছে। তো স্নায়ুতন্ত্র যে ধরনের কোষ দিয়ে গঠিত সেটা হচ্ছে আমরা বলছি স্নায়ু কোষ বা নিউরন। এখানে যদি আমরা দেখি স্নায়ুকোষ বা নিউরনের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের মৌলিক একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে সঞ্চালিত যে তথ্য সেটা পরিবহন করাই হচ্ছে এর বিশেষত্ব। অর্থাৎ আমরা দেখি যে স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে আমাদের তথ্য যে সরবরাহ করা হয় বা তথ্য সরবরাহ হয়ে থাকে সেটাই কিন্তু এই স্নায়ুকোষ বা নিউরনের বিশেষ কাজ। তো আমরা যদি একটু সংজ্ঞাগুলোর দিকে তাকাই, ক্রাইডারের মতে নিউরন হলো এমন এক ধরনের কোষ যা স্নায়ুতন্ত্রের মূল একক, স্নায়ুতন্ত্রের তথ্য সরবরাহের কাজে নিয়োজিত থাকে। আমরা আরেকটি সংজ্ঞা দেখতে পাচ্ছি হোয়াইটেনের মতে নিউরন হলো স্নায়ুতন্ত্রের এমন এক ধরনের স্বতন্ত্র কোষ যা হচ্ছে তথ্য সংগ্রহ করে এবং সেগুলোর সমন্বয় করে এবং প্রয়োজনীয় স্থানে সেটা পৌঁছে দেয় অর্থাৎ সরবরাহ করে। অর্থাৎ নিউরনের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, সেগুলোর সমন্বয় করা এবং সেগুলো যথাস্থানে পৌঁছে দেওয়া অর্থাৎ সরবরাহ করা। এগুলোই হচ্ছে নিউরনের কাজ। এখন নিউরনের আরো কিছু বিষয় আমরা জানবো। স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের মৌলিক একক। নিউরন বা স্নায়ুকোষ হলো স্নায়ুতন্ত্রের তথ্যের বাহক। অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের তথ্য বাইরে থেকে গ্রহণ করি বা আমাদের শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন তথ্য যখন পরিবহনের দরকার হয় তখন কিন্তু সেটা আমাদের স্নায়ুকোষ বা নিউরন সেটা করে থাকে। আর শুধু মস্তিষ্কেই ১০০ থেকে ২০০ বিলিয়ন স্নায়ুকোষ থাকে। অথবা যদি আমরা একটু অন্যভাবে বলি যে শুধু মস্তিষ্কে ১০০০ থেকে ২০০০ কোটি স্নায়ুকোষ থাকে। এখন এই স্নায়ুকোষটা আসলে কিভাবে অ কাজ করে? একটি স্নায়ুকোষ তার পার্শ্ববর্তী ১০০০টি নিউরনের সাথে কিন্তু যোগাযোগ রক্ষা করতে পারে। আর যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে শুধু মস্তিষ্কে ১০০০ থেকে ২০০০ কোটি স্নায়ুকোষ থাকছে, তাহলে এর দৈর্ঘ্য বা এর প্রস্থ সম্পর্কেও কিন্তু আমাদের একটা ধারণা এসে যায় যে আমাদের এই ছোট্ট মস্তিষ্কে যেহেতু এত অনেক বেশি পরিমাণ নিউরন আছে, তাহলে এদের আকারটা আসলে কেমন? এদের আকার সাধারণত ১ ইঞ্চির ১০০০ ভাগের ১ ভাগ হয়ে থাকে। তবে সবগুলোই কিন্তু এত ছোট না। কোনো নিউরন আবার ৩ ফুট বা ১ মিটার পর্যন্ত লম্বাও হয়ে থাকে। তবে কোনো নিউরনই কিন্তু আসলে খালি চোখে দেখা যায় না। এদেরকে দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন হয় এবং এরা যেভাবে তথ্য সরবরাহ করে অর্থাৎ তাদের পার্শ্ববর্তী নিউরনগুলোর সাথে যেভাবে সংযোগ রক্ষা করে, সেই গতিটা কিন্তু ঘন্টায় ২০০ মাইল বা ৩২০ কিলোমিটারের বেশি। অর্থাৎ এরা যে গতিতে তথ্য সরবরাহ করছে তাদের গতি হচ্ছে ঘন্টায় ২০০ মাইল অথবা যদি আমরা বলি ৩২০ কিলোমিটার অর্থাৎ কতটা দ্রুত তারা তথ্য সরবরাহ করছে। আমরা কিন্তু আমাদের নিজেদের উদাহরণ থেকে এগুলো বুঝতে পারি। যেমন হচ্ছে যখন আমরা কোনো আঘাত পাই আমরা কিন্তু সাথে সাথেই সেটা বুঝতে পারি অথবা কোনো কারণে যদি আমরা গরম অনুভূত হয় বা কোনো কিছুতে হাত দিলে সেটা খুব গরম, সেটা কিন্তু আমরা খুব দ্রুতই বুঝতে পারি। অর্থাৎ এদের এই গতির জন্যই কিন্তু আমরা আসলে এত দ্রুত আমরা সেই অনুভূতিটা পাই এবং তার প্রতি প্রতিক্রিয়া করতে পারি। এরপরে আমরা দেখছি নিউরনের আকার। নিউরনটা দেখতে আসলে কেমন? আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা আসলে আমাদের বেসিক নিউরন ডিজাইন বা মোটামুটি আমাদের সবগুলো নিউরনই দেখতে অনেকটা এই ধরনের। অর্থাৎ তার একটা সেল বডি থাকবে এবং তার একটা টেইল থাকবে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। একটা সেল বডি আমার এখানে আছে আর হচ্ছে একটা আমাদের টেইলের মতো অংশ। তো এই ২ টা অংশ নিয়েই হচ্ছে আমাদের স্নায়ুকোষ মূলত গঠিত। তারপরেও এর ভাগ আছে এবং এর বিভিন্ন অংশ আছে সেটা আমরা একটু দেখব। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে আমাদের স্নায়ুকোষের যে বিভিন্ন ধরনের যে বর্ণনা সেটা কিন্তু অর্থাৎ এখানে কি আছে সেটা কিন্তু এখানে দেয়া আছে। যেমন একটা সেল বডি আছে, সেল বডির সাথে মাইটোকন্ড্রিয়ন আছে, ডেনড্রাইটস আছে এবং লম্বা যে অংশটা সেটাকে আমরা বলছি এক্সন। এক্সনে আছে মায়োলিন সিথ, নোড অফ রেনভিয়ার, তারপরে হচ্ছে আমাদের সিন্যাপস, এক্সন টার্মিনাল এই বিষয়গুলো আছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একটা মূল যে স্নায়ুকোষ, আমরা আগের ছবিটাতেও দেখলাম। স্নায়ুকোষের গঠনটা আসলে কেমন? প্রত্যেকটি স্নায়ুকোষে আমরা যে ছবিটা দেখছি ঠিক এরকমই অংশ নিয়েই গঠিত এবং এখানে নিম্নলিখিত অংশগুলো থাকে। প্রথমেই থাকবে হচ্ছে একটা সেল বডি বা আমাদের একটা থাকবে কোষ দেহ। এরপরে আমাদের থাকবে হচ্ছে কোষ কেন্দ্র অর্থাৎ সেলের একটা কেন্দ্র থাকবে বা যেটাকে আমরা বলছি যে
নিউক্লিয়াস, যেটা কোষ কেন্দ্র সেটা হচ্ছে নিউক্লিয়াস। এরপরে থাকবে হচ্ছে আমাদের একটা কোষ আবরণ, যেটাকে আমরা সেল মেমব্রেনও বলি। আর আছে হচ্ছে আমাদের স্নায়ুকেশ, যেটাকে আমরা বলছি ডেনড্রাইটস, এবং আমাদের আছে অ্যাক্সন বা স্নায়ু শাখা। মূলত প্রত্যেকটা স্নায়ু কোষেরই এই ৫ ধরনের যে বিষয় আমরা দেখলাম বা ৫টি অংশ দেখলাম, এই ৫টি অংশ নিয়ে কিন্তু প্রতিটা স্নায়ু কোষ গঠিত। এখন প্রতিটা অংশ যে আছে সেগুলো আমরা একটু ডিটেইল দেখি। প্রথমে আছে কোষ দেহ বা সেল বডি, যেটাকে আমরা বলছি। কোষ দেহ কিন্তু সাইটোপ্লাজম নামক অপেক্ষাকৃত তরল পদার্থ দিয়ে গঠিত, এবং এর মধ্যেই রয়েছে আমাদের ক্রোমোফিল, গলজি বডি, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। আমরা অন্যান্য কোষেও যেরকম দেখেছি যে সেলের ভিতরে যে অংশগুলো থাকে, এখানেও কিন্তু ঠিক একই রকমই অংশগুলোই আছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। আর যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা একটু কঠিন, তোমরা যদি ছবি দেখে মনে রাখার চেষ্টা করো যে কোন ছবিটা এবং সেখানে কি কি অংশ আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের জন্য মনে রাখা অনেকটা সহজ হবে। এবং তোমরা যদি বাসায় একটু ছবিগুলো আঁকার প্র্যাকটিস করো এবং সেগুলো যদি মার্কিং করো, সেগুলো তোমাদের অনেক বেশি মনে থাকবে। কারণ এখান থেকে কিন্তু আমাদের অনেক এমসিকিউ আসে, যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। দেখা যায় একটু অসতর্কতার জন্য কিন্তু ভুল হয়ে যেতে পারে। তো সেজন্য তোমরা যদি ছবিগুলো বারবার খাতাতে আঁকো, ভালো খুব বেশি হওয়ার দরকার নেই। মোটামুটি একটা ছবি এঁকে সেগুলো যদি তোমরা মার্কিং করো কয়েকবার, তাহলে কিন্তু সেটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে এবং মনে রাখতে সাহায্য করবে। এরপরে আমরা দেখছি কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস। কোষের ভেতরে যে অবস্থিত যে অপেক্ষাকৃত ঘন গোলাকার যে অংশ, সেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পদার্থ, সেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওলাই। তো তোমরা এই ছবিটাও দেখতে পাচ্ছ। এটাও অনেকটা ইজি ছবি, তোমরা দেখে কিন্তু এটা মার্কিং করতে পারো। এরপর আমরা চলে যাচ্ছি সেল মেমব্রেন বা কোষ আবরণ। প্রত্যেকটা কোষেরই কিন্তু আবরণ থাকে, এবং এই আবরণটা কি করে, একটি কোষকে কিন্তু অন্য কোষ থেকে আলাদা করে রাখে বা পৃথক করে রাখে। এবং কোষটা কিন্তু একটা কি অনেক সফট জিনিস, তাই না? এবং এই সেল মেমব্রেনটা তুলনামূলক সেই কোষের ভেতরে যে পদার্থগুলো থাকে তার চেয়ে কিন্তু তুলনামূলক একটু শক্ত হয়ে থাকে, এবং এটা হচ্ছে ভেতরে যে পদার্থগুলো সেগুলোকে কিন্তু প্রোটেকশন দেয়। এটাকে কিন্তু আমরা আবরণ বলছি বা মেমব্রেন বলছি এই কারণেই। এবং এই যে বাহ্যিক যে আবরণ, সেই আবরণটাকে কিন্তু আমরা বলছি সেল মেমব্রেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ডেনড্রাইটস বা স্নায়ুকেশ। কেশ শব্দটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে আসলে কোন অংশটা হবে। আমরা যে দেখছি যে স্নায়ুকেশ হচ্ছে কোষদেহের সঙ্গে সংযুক্ত সরু চুল বা আঁশের মতো যে অংশ, সেটাকে আমরা বলছি ডেনড্রাইটস। এবং এর মাধ্যমে কিন্তু আসলে তথ্য সংগ্রহ হয়ে থাকে, এবং এজন্য কিন্তু একে আমরা কি বলছি যে স্নায়ুকেশ হলো স্নায়ুকোষের যে গ্রহণকারী প্রান্ত বা প্রবেশদ্বার। আর প্রতিটি স্নায়ুকোষে এক বা একাধিক ডেনড্রাইটস থাকে। স্নায়ুকোষগুলো উদ্দীপনা গ্রহণ করে এবং সেটা গ্রহণ করে সেটা হচ্ছে কোষে পৌঁছে দেয় বা কোষ দেহে সেটা প্রেরণ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি স্নায়ু শাখা বা অ্যাক্সন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেল বডি থেকে যে একটা অংশ চলে গেছে, লম্বা একটা অংশ চলে গেছে টেলের মতো, সেখানে কিন্তু একটা তোমাদের মার্কিং করে দেখাচ্ছে হলুদ যে চিকন অংশটা, সেটাই কিন্তু আমাদের অ্যাক্সন। অর্থাৎ সেল বডি থেকে যে লম্বা একটা অংশ বের হয়ে চলে গেছে, সেটাকেই কিন্তু বলা হচ্ছে এক্সন। আমরা যদি বইয়ের ভাষাতে বলি, তাহলে এখানে আমরা বলতে পারি যে স্নায়ুকোষের সঙ্গে সংযুক্ত লম্বা যে তন্তু বা স্নায়ু শাখা, সেটাকে আমরা বলছি এক্সন। এবং প্রতিটি স্নায়ু কোষেই কিন্তু আমাদের একটি করে এক্সন থাকে বা স্নায়ু শাখা থাকে। স্নায়ু শাখা যে গতিতে সংবাদ প্রেরণ করে, অর্থাৎ এটি কতটা আসলে চিকন বা মোটা তার উপর ভিত্তি করে কিন্তু আসলে এটির সংবাদ প্রেরণের যে ক্ষমতা বা আমাদের যে উদ্দীপনা পরিবহনের যে ক্ষমতা, সেটা কিন্তু এর উপর নির্ভর করে। অর্থাৎ আমাদের যে আমরা কি বলবো, স্নায়ু কোষের যে এক্সন যত বেশি মোটা, তার ভিতর দিয়ে কিন্তু তত দ্রুত তথ্য সরবরাহ হতে পারবে। আর মায়োলিন সিট যে অংশটা আমরা দেখছি, যে আমাদের যে অংশ যে আমাদের যে অ্যাক্সনটা আছে, সেটার উপরে কিন্তু একটা আবরণ থাকে, সেই আবরণটাকে বলা হয় হচ্ছে মায়োলিন সিট। এবং এই মায়োলিন সিটটা যে নীল কালার অংশটা তোমরা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে আমাদের মায়োলিন সিটের আবরণ। এটা আমাদের এক্সনকে কভার করে রেখেছে। তবে কোথাও কোথাও কিন্তু দেখা যাচ্ছে যে নির্দিষ্ট একটা জায়গা পর পর সেই আবরণটা কিন্তু আর নেই, অর্থাৎ সেই আবরণটা ওখানে
শেষ হয়ে গেছে, ঠিক শেষ না, ওই অংশটা ফাঁকা থাকে, সেই ফাঁকা অংশটাকে বলা হয় হচ্ছে নোডস অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের গ্রন্থি। এটা গেল হচ্ছে আমাদের এক্সনের যে বর্ণনা, অর্থাৎ আমরা আমাদের স্নায়ু কোষের যে 5টি অংশ দেখলাম, একটা হচ্ছে কোষ দেহ, কোষ কেন্দ্র, তারপর আমরা দেখলাম কোষ আবরণ, আর আছে হচ্ছে আমাদের স্নায়ুকেশ এবং স্নায়ু শাখা। এই 5টি অংশ নিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ আমাদের যে স্নায়ু কোষ সেটা গঠিত হয়ে থাকে। এরপরে আমরা দেখব কত ধরনের স্নায়ুকোষ হয়ে থাকে। প্রথমে আমরা যদি গঠন অনুযায়ী দেখি, তাহলে গঠন অনুযায়ী স্নায়ুকোষ হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে একমেরু বিশিষ্ট বা ইউনিপোলার, এরপরে হচ্ছে দ্বিমেরু বিশিষ্ট বা বাইপোলার, এবং বহুমেরু বিশিষ্ট বা মাল্টিপোলার। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ ইউনিপোলার, বাইপোলার এবং মাল্টিপোলার। এখন এই গঠন অনুযায়ী যদি আমরা দেখি যে একমেরু বিশিষ্ট যে ধরনের স্নায়ুকোষ, এ ধরনের স্নায়ুকোষে কিন্তু কোনো আমাদের এক্সন নেই। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো এক্সন নেই, অর্থাৎ আমাদের এখানে কিন্তু এখানে একটু সমস্যা হয়েছে। এ ধরনের স্নায়ুকোষে কোনো স্নায়ু কেশ নেই, অর্থাৎ আমাদের এখানে কিন্তু কোনো ইউনিপোলার যেটা, সেখানে কিন্তু আমাদের কোনো ডেনড্রাইটস থাকবে না। আমরা বাইপোলারে দেখতে পাচ্ছি যে এক সাইডে ডেনড্রাইটস আছে এবং এক সাইডে কিন্তু এক্সন চলে আসছে। এখানেও কিন্তু আমরা মাল্টিপোলার যেখানে দেখছি সেখানেও কিন্তু অনেকগুলো এক্সন আছে এবং নিচে কিন্তু লম্বা একটা ডেনড্রাইট আছে। কিন্তু ঠিক এখানে যেটা ইউনিপোলার, তাতে কিন্তু সরাসরি কোনো এখানে আমাদের ডেনড্রাইট নাই। এখান থেকে এক্সন যেটা বের হয়েছে, সেই এক্সনটাই আবার কিছু দূরে এসে সেটা 2টি অংশে ভাগ হয়ে গেছে এবং এর যে প্রান্ত, সেখানে গিয়ে আমরা কিছু ডেনড্রাইটস দেখতে পাচ্ছি এবং সেগুলোই কিন্তু আসলে যে তথ্য সরবরাহ বা তথ্য যে গ্রহণ করা, উদ্দীপনা গ্রহণ করা, সেই কাজটা করে থাকে। অর্থাৎ আমাদের এই ইউনিপোলার সেলের কিন্তু এর সাথে সংযুক্ত সরাসরি কোনো ডেনড্রাইট নাই। এরপর আমরা দেখছি বাইপোলার, অর্থাৎ এখানে আমার একদিকে আছে হচ্ছে ডেনড্রাইটস এবং আরেকদিকে আছে হচ্ছে এক্সন। আর যেটা ইউনিপোলার, যেটা হচ্ছে আমাদের মাল্টিপোলার, সেখানে হচ্ছে একটি কোষে একাধিক ডেনড্রাইটস থাকবে। দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন দিকে কিন্তু ডেনড্রাইটস গুলো ছড়িয়ে আছে এবং একদিকে লম্বা একটা এক্সন আছে। এটা হচ্ছে আমরা গঠন অনুযায়ী যে প্রকারভেদ সেটা আমরা দেখলাম। আর কাজের উপর ভিত্তি করেও কিন্তু আবার আমাদের যে স্নায়ু কোষ, তাকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংবেদী স্নায়ু বা অন্তর্মুখী স্নায়ু, আরেকটা হচ্ছে গতিবাহী স্নায়ু বা বহির্মুখী স্নায়ু, একে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ক্ষরণশীল স্নায়ু, গতিবাহী স্নায়ু, ক্ষরণশীল স্নায়ু, কার্যবর্ধক স্নায়ু এবং অবদমনকারী স্নায়ু। আর এরপরে আছে হচ্ছে আমাদের সংযোজক স্নায়ু, অর্থাৎ যেটা সংযোজনের কাজে বা তথ্য সরবরাহে সংযোগ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা একটু যদি দেখি সংবেদী স্নায়ু বা অন্তর্মুখী স্নায়ু, তোমরা কিন্তু নাম থেকেই বুঝতে পারছো যে এটা অন্তর্মুখী স্নায়ু। অর্থাৎ এখানে কি হচ্ছে, এই ধরনের স্নায়ুকোষ হচ্ছে শরীরের বিভিন্ন ইন্দ্রিয় থেকে কিন্তু উদ্দীপনা বা তথ্য সংগ্রহ করে সেটা মস্তিষ্কে বহন করে নিয়ে আসে, অর্থাৎ বাইরে থেকে তথ্য আমাদের মস্তিষ্কে আসছে, সেজন্য এটাকে আমরা বলছি সংবেদী বা অন্তর্মুখী স্নায়ু। এরপর আমরা দেখতে পাচ্ছি গতিবাহী বা বহির্মুখী। তাহলে অন্তর্মুখী স্নায়ুর কিন্তু ঠিক বিপরীত কাজটাই হবে বহির্মুখী স্নায়ুর কাজ। অর্থাৎ শরীরের ভেতরে যে আমাদের উদ্দীপনাগুলো তৈরি হয় বা আমাদের মস্তিষ্কে যে স্নায়ু প্রবাহ তৈরি হয়, সেটা বহন করে প্রয়োজনীয় মাংসপেশিতে নিয়ে যাওয়াটাই হচ্ছে এই গতিবাহী বা বহির্মুখী স্নায়ুর কাজ। তো প্রথমে আমরা যদি দেখি গতিবাহী স্নায়ু, এ ধরনের স্নায়ুকোষ হচ্ছে মাংসপেশির সাথে সংযুক্ত থেকে পেশির যে সংকোচন প্রসারণ, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। এরপর আমরা দেখছি ক্ষরণশীল স্নায়ুকোষ। এই ক্ষরণশীল স্নায়ুকোষ গ্রন্থির সাথে সংযুক্ত থেকে বিভিন্ন ধরনের আমাদের যে হরমোন, তারপর আমাদের যে এনজাইম বা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেগুলো আমাদের শরীর থেকে ক্ষরণ হয়, সেটাতে সহায়তা করে থাকে। এরপরে আছে হচ্ছে আমাদের কার্যবর্ধক স্নায়ু। এই ধরনের স্নায়ুকোষ আমাদের শরীরের যে আভ্যন্তরীণ যে যন্ত্রমণ্ডলী, সেটির সাথে সংযুক্ত থেকে আমাদের যে ইন্দ্রিয় সমূহের যে কাজ, সেই কাজগুলোকে ত্বরান্বিত করতে বা সেই কাজগুলো দ্রুত করতে সহায়তা করে থাকে। আর অবদমনকারী স্নায়ুকোষ হচ্ছে মাংসপেশি বা গ্রন্থির কাজকে অবদমন করে রাখে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা যে আচরণটা করতে চাচ্ছি সেটা হয়তো করছি না বা অবদমন করে রাখছি সেই বিষয়টা, সেই ধরনের কাজগুলো এখানে
এই অবদমনকারী স্নায়ুকোষের সাহায্যে করা হয়ে থাকে। আর সংযোজক স্নায়ুকোষ, এই স্নায়ুকোষগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে অবস্থান করে এবং অন্তর্মুখী স্নায়ুকোষের সাথে বহির্মুখী স্নায়ুকোষের যে একটা সমন্বয় বা তাদের মধ্যে যে সংযোগ, সেই ধরনের সংযোগের কাজটা কিন্তু এই সংযোজক স্নায়ুকোষ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের কার্যাবলীর ভিত্তিতে আমরা স্নায়ুকোষকে এই ৩টি ভাগে ভাগ করলাম। এরপরে আমরা চলে যাব নেক্সটে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সন্নিকর্ষ বা সিন্যাপস। তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ আমাদের যে স্নায়ু কোষগুলো আছে, সেই স্নায়ু কোষগুলো একটি থেকে আরেকটিতে তথ্য যে পরিবহন হচ্ছে বা একটি থেকে আরেকটিতে তথ্য যে সরবরাহ হচ্ছে, এই যে স্নায়ু কোষগুলো, এদের মধ্যে কিন্তু সরাসরি কোনো সংযোগ নেই। একটি স্নায়ুকোষ আরেকটি স্নায়ুকোষের সাথে কাছাকাছি অবস্থান করে এবং এদের মধ্যে কিন্তু সূক্ষ্ম একটা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটাকে আমরা বলছি সিন্যাপস বা সংযোগস্থল। এটি একটি গ্রিক শব্দ। এই মাঝখানের যে ফাঁকা অংশ সেটাকেই বলছে হচ্ছে সিন্যাপস বা মাঝখানের যে ফাঁকা অংশ বা সংযোগস্থল। এখন একটি স্নায়ুকোষ থেকে উদ্দীপনা অন্য স্নায়ুকোষে যে রাসায়নিক প্রক্রিয়ায় যে পরিবর্তিত হয়, সেই পরিবর্তনটাই বা সেই সঞ্চালনটাই কিন্তু সিন্যাপটিক ট্রান্সমিশন নামে পরিচিত এবং দুটি নিউরনের মধ্যে যে ফাঁকা অংশ সেটাকে বলা হচ্ছে সিন্যাপটিক ক্লেফট। সিন্যাপটিক ক্লেফট। এখন এই সন্নিকর্ষটা আসলে কি সেটা আমরা একটু দেখি। একটি স্নায়ুকোষের সাথে অন্য একটি স্নায়ুকোষের যে সংযোগ স্থল, সেই অংশটাকেই বলছি আমরা সিন্যাপস বা সন্নিকর্ষ। আর স্নায়বিক উদ্দীপনা একটি স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে যে রাসায়নিক প্রক্রিয়ায় পরিবাহিত হয় তাকেই বলা হয় হচ্ছে সন্নিকর্ষমূলক পরিবহন বা আমরা যেটা বললাম সিন্যাপটিক ট্রান্সমিশন। এবং দুটি স্নায়ুকোষের মধ্যে সরাসরি কোনো সংযোগ নেই, মাঝখানে একটু ফাঁকা অংশ থাকে, সেই ফাঁকা অংশটাকে বলা হয় হচ্ছে সিন্যাপটিক ক্লেফট বা সন্নিকর্ষমূলক ফাঁক। আর এই যে আমাদের সন্নিকর্ষ, এটার প্রধান হচ্ছে ৩টা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য ৩টা কি? একটা হচ্ছে মেরুকরণ, আরেকটা হচ্ছে বাধা এবং আরেকটা হলো ক্লান্তি। আমরা যেহেতু আমাদের শরীরের যে বিভিন্ন তথ্য একটি অংশ থেকে যে আরেকটি অংশে যাচ্ছে বা আমাদের যে উদ্দীপনা পরিবাহিত হচ্ছে, এটা কিন্তু একটা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেটা পরিবাহিত হয়। অর্থাৎ সন্নিকর্ষের ক্ষেত্রে একটা ধনাত্মক চার্জ এবং একটা ঋণাত্মক চার্জ তৈরি হয় এবং সেটার মধ্যে সমন্বয় ঘটে এবং এর ফলেই কিন্তু মেরুকরণের সৃষ্টি হয়ে থাকে। এবং এর মাধ্যমে কিন্তু এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে এটা সঞ্চালিত হয়ে থাকে। এবং ক্রমাগত যখন এই যে আমাদের সন্নিকর্ষের মধ্যে যে এক স্নায়ুকোষ থেকে আরেক স্নায়ুকোষে যে তথ্য পরিবাহিত হচ্ছে, এর ফলেও কিন্তু অনেক সময় সন্নিকর্ষে ক্লান্তি চলে আসে। তখন কিন্তু পরিবহন ক্ষমতা বা এই যে উদ্দীপনা পরিবহন ক্ষমতা সেটা কিন্তু হ্রাস পায়। আমরা যদি একটু ছোট উদাহরণ থেকে দেখি, যে আমরা যখন পড়তে বসি, একটা নির্দিষ্ট সময় পড়ার পরে কিন্তু আমাদের কি হয়? ক্লান্তি চলে আসে, একঘেয়েমি চলে আসে। অর্থাৎ আমার যে রিসেপ্টর সেল গুলো যে আছে যারা গ্রহণ করছে, তখন তারা গ্রহণ করতে, করতে কিন্তু খুব বিরক্ত হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়। তখন আমরা কি করি? একটা লং টাইম পড়ার পরে মনে হয় যে একটু উঠে একটু বিরতি দেই, একটু হেঁটে আসি বা একটু ঘুরে আসি, তারপরে আবার কিন্তু পড়তে বসি। তো এইখানে একটা কি করতে হয়? বিরতি দিতে হয়। অর্থাৎ আমার তথ্য সংগ্রহ করতে, করতে তখন কিন্তু একটা ক্লান্তি চলে আসে এবং তথ্য গ্রহণে তখন কিন্তু বাধার সৃষ্টি হয়। সেই বিষয়গুলোই কিন্তু এখানে আছে যে মেরুকরণ, বাধা এবং ক্লান্তি। তো সন্নিকর্ষে ধনাত্মক এবং ঋণাত্মক যে রাসায়নিক উপাদানের সমাবেশ ঘটে এবং এর ফলে কিন্তু মেরুকরণের সৃষ্টি হয় এবং এই মেরুকরণের মাধ্যমে কিন্তু এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে যে স্নায়ু প্রবাহ সেটা সঞ্চালিত হয়ে থাকে। এবং খুব সহজেই কিন্তু তথ্য এক নিউরন থেকে অন্য নিউরনে খুব সহজেই পৌঁছাতে পারে না। একে কিন্তু বাধার সম্মুখীন হতে হয়। এবং এই ক্রমাগত উদ্দীপনা সঞ্চালনের ফলে কিন্তু ক্লান্তি চলে আসে এবং উদ্দীপনা পরিবহন ক্ষমতা হ্রাস পায়। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রতিবর্তী ক্রিয়া। আসলে আমরা উদ্দীপনা গ্রহণ করি এবং তার প্রতি যে প্রতিক্রিয়া করি সেটাই কিন্তু আমাদের প্রতিবর্তী ক্রিয়া। এখন আমরা একটা উদাহরণ থেকে যদি একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা সংজ্ঞা থেকেই দেখি যে কোনো বাহ্যিক উদ্দীপক যখন আমাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে তখন কিন্তু আমরা তার প্রতি স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া করে থাকি। এবং স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটাই হচ্ছে আমাদের প্রতিবর্তী ক্রিয়া এবং সেই প্রতিবর্তী ক্রিয়া কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যেই ঘটে থাকে। যেমন আমরা
কোনো পাত্রে হাত দিলাম, সেটা অনেক গরম, তখন আমরা কি করি, সাথে সাথে কিন্তু আমাদের হাতটা সরিয়ে ফেলি এবং এটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে হয়ে থাকে। আবার আমরা যখন হাঁচি দেই তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের চোখ বন্ধ হয়ে আসে। তো এটা কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে করি না, তা না, বা ইচ্ছাকৃতভাবে করি সেটাও না। এটা শরীরের একটা অটোমেটিক প্রক্রিয়া। যখনই আমি হাঁচি দিব আমার চোখটা কিন্তু বন্ধ হয়ে আসে। তাহলে এই যে আমাদের উদ্দীপকের প্রতি যে প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে আমরা করি, সেটাই কিন্তু আমাদের প্রতিবর্তী ক্রিয়া। আর প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীরের যে বেশিরভাগ আচরণ, সেই আচরণগুলো সংঘটিত হয়ে থাকে। প্রতিবর্তী ক্রিয়া ২ প্রকার। একটা হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়া, আরেকটা হলো জটিল প্রতিবর্তী ক্রিয়া। এখন সরল প্রতিবর্তী ক্রিয়া এবং জটিল প্রতিবর্তী ক্রিয়া তোমরা উদাহরণ থেকে কিন্তু একটু সুন্দর করে বুঝতে পারো, তোমাদের বইতেও দেওয়া আছে। যেমন হচ্ছে আমরা যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন বাইরের অনেক উদ্দীপক কিন্তু আমাদের সামনে আসে। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তখন হঠাৎ করেই কিন্তু আ আমাদের একটা গাড়ির শব্দ শুনলাম, শুনে সরে গেলাম। সেটা কিন্তু আমাদের জটিল প্রতিবর্তী ক্রিয়া। কারণ এখানে অনেকগুলো বিষয় চলে আসছে। যেমন হচ্ছে গাড়ির যে হর্ন, সেটা কিন্তু আমি কান দিয়ে শুনলাম। তারপর সেটা আমার মস্তিষ্কে পৌঁছালো এবং সেটা আমি লাফ দিয়ে সরে গেলাম, সেটা একটা আচরণ করলাম। এই যে কয়েকটা সরল প্রতিবর্তী ক্রিয়া কিন্তু মিলে একটা জটিল প্রতিবর্তী ক্রিয়া তৈরি করছে। আর সরল প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে আমাদের হঠাৎ করে যদি চোখে আলো পড়ে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা চোখটা বন্ধ করে ফেলি। বা আরেকটা যেটা আমরা বললাম যে হাঁচি দেই যখন, তখন হচ্ছে আমরা কি করছি, চোখ বন্ধ করে ফেলছি। এটা হচ্ছে একটা নির্দিষ্ট উদ্দীপকের প্রতি একটাই আমরা প্রতিক্রিয়া করছি। সেজন্য এটা হচ্ছে সরল প্রতিবর্তী ক্রিয়া। আর যেটা গাড়ির হর্ন শুনে আমি সরে দাঁড়ালাম, সেটা হচ্ছে আমার জটিল প্রতিবর্তী ক্রিয়া। এখন এই যে প্রতিবর্তী ক্রিয়া, সেটা কিন্তু একটা চক্রের মাধ্যমে চলে থাকে। যেমন এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, প্রতিবর্তী চক্রের একটা ছবি। যদি এখানে আমরা দেখি, খুব ভালো করে আমরা এটা থেকে বুঝতে পারবো। আমাদের শরীরে বাইরে থেকে যদি কোনো আঘাত লাগে, এখানে একটা স্টিমুলাস আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা পিন আমাদের স্কিনে ফোটানো হচ্ছে, বা একটা পিনের সাথে আমরা আঘাত পেলাম। তখন এই যে আমার যে শরীরের যে রিসেপ্টর যে সেলগুলো আছে, তারা কিন্তু সেই উদ্দীপনাটা গ্রহণ করছে। অর্থাৎ আমি ব্যথা পেলাম, সেটা তারা কি করছে, বুঝতে পারছে। সেটা তারা গ্রহণ করছে এবং গ্রহণ করার পরে আমাদের যে রিসেপ্টর সেলের যে অ্যাক্সন, তার মাধ্যমেই কিন্তু সে উদ্দীপনা পরিবহন করে আমাদের কোথায় নিয়ে আসছে, আমাদের যে রিলে স্টেশন বা রিলে নিউরন, সেখানে কিন্তু নিয়ে এসেছে এবং এখানে এসে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি এবং সেটা কিন্তু আমাদের মস্তিষ্কে পৌঁছে যাবে। মেরুরজ্জুর মধ্যে দিয়ে সেটা মস্তিষ্কে সেই উদ্দীপনাটা পৌঁছে যাবে। এবং আমরা যখন মস্তিষ্কে উদ্দীপনাটা পৌঁছালো এবং বুঝতে পারলাম যে আমি আঘাত পেয়েছি, তখন কিন্তু আমি কি করব, সাথে সাথে আমি সেই হাতটি সরিয়ে ফেলবো, বা স্কিনের যেখানে আমার আঘাত লেগেছে সেটা কিন্তু আমি সরিয়ে ফেলার চেষ্টা করব। এবং সেই সরিয়ে ফেলার চেষ্টাটা কিন্তু কি করব, আমার মস্তিষ্ক থেকে আবার কিন্তু কি করতে হবে সেই যে একটা ডিসিশন, সেটা কিন্তু অন্য একটি নিউরনের মাধ্যমে এসে কিন্তু আমার সেটা সেই যে মাসল, সেখানে কিন্তু সেটা আবার উদ্দীপনাটা দিচ্ছে, বা সেখান থেকে আমি বুঝতে পারছি যে আসলে আমি কিসে থেকে আঘাতপ্রাপ্ত হয়েছি এবং সেটা আমাকে এখন কি করতে হবে, সেই আচরণটা আমি কি করব। তাহলে এই যে একটা টোটাল প্রক্রিয়া, একটা উদ্দীপক থেকে আমি আঘাত পেলাম, সেটা আমি বুঝতে পারলাম এবং সে বুঝতে পারার পরে আমরা তার প্রতি প্রতিক্রিয়া করলাম। এই টোটাল যে চক্র, সেটাকেই বলছি আমরা প্রতিবর্তী চক্র। এখন আমাদের প্রতিবর্তী ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমাদের প্রতিবর্তী ক্রিয়া কিন্তু এটা একটা সহজাত ঘটনা। এটা শিক্ষালব্ধ নয়। অর্থাৎ এটি প্রাণীর মধ্যে জন্ম থেকেই কিন্তু চলে আসে। আর এটা হচ্ছে অনৈচ্ছিক আচরণ। আর প্রতিবর্তী ক্রিয়া যেটা, যেমন হচ্ছে আমরা হাঁচি দিচ্ছি, তারপর হাঁচি দিলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু অনৈচ্ছিক আচরণ। এটা কিন্তু আমরা ইচ্ছা করেই ঘটাতে পারছি না। এটা অটোমেটিক্যালি আমাদের আ যে স্নায়ুতন্ত্র, সেটার সাথে সম্পর্কযুক্ত এবং সেই ধরনের আচরণই কিন্তু এটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এই ধরনের আচরণ অনৈচ্ছিক। আর এটা হচ্ছে শরীরের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে। প্রাণীর মধ্যে যে এই যে আমরা বাড়ি থেকে আঘাতপ্রাপ্ত হলাম, তাপ লাগলে সরে যাচ্ছি। এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কি করছি, একটা নিজের যে ইমব্যালেন্স অবস্থায় পৌঁছে যাচ্ছি, সেটা কিন্তু আবার ব্যালেন্স অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে সহায়তা করছে। অর্থাৎ যে ভারসাম্যচ্যুত অবস্থা আমাদের মধ্যে তৈরি হচ্ছে বা আমাদের পাশে তৈরি হচ্ছে, সেটা থেকে কিন্তু ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরে আসতে আমাদের প্রতিবর্তী ক্রিয়া সহায়তা করে থাকে। এবং প্রতিবর্তী ক্রিয়া খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়।
প্রতিবর্তী ক্রিয়ার গতি যদি এত দ্রুত না হতো, তাহলে কিন্তু আমরা খুব দ্রুত প্রতিক্রিয়া করতে পারতাম না। ফলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারতো বা আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি বা আমাদের বিভিন্ন ধরনের সমস্যাও তৈরি হতে পারতো। তো সেজন্যই এটা কিন্তু খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়ে থাকে এবং প্রাণীকে ভারসাম্যপূর্ণ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে সহায়তা করে থাকে। এরপর আমরা চলে যাচ্ছি স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র নিয়ে আমরা আলাদা একটা ক্লাসই করেছিলাম। সেখানে আমাদের স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ আমরা দেখিয়েছিলাম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এই দুটি অংশ নিয়ে কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র গঠিত। এখানে আমরা দেখছি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এখানেও কিন্তু আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেটার দুটো অংশ রয়েছে। অর্থাৎ সেন্ট্রাল বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আমরা বুঝতে পারছি, কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ যত আমাদের স্নায়ু আছে সবগুলোর যে কেন্দ্র, সেটাই কিন্তু হচ্ছে দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে মস্তিষ্ক এবং আরেকটা হচ্ছে মেরুরজ্জু। তোমরা ছবিতে খুব সুন্দর করে দেখতে পাচ্ছ, মস্তিষ্ক এবং মেরুরজ্জু দুটি অংশ নিয়ে কিন্তু আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। অর্থাৎ আমাদের বাইরের যত উদ্দীপনা আমরা গ্রহণ করি সবই কিন্তু এসে আমাদের সেন্ট্রাল যে অংশ মস্তিষ্ক, সেখানে কিন্তু জমা হয় এবং মস্তিষ্কে আসার যে পথ, সেই পথটা কিন্তু হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা আমাদের যে মেরুরজ্জু, মেরুদণ্ডের ভেতর দিয়ে আমাদের যে অংশটা মস্তিষ্কে এসে পৌঁছেছে, অথবা যদি আমরা বলি মস্তিষ্ক থেকে যে অংশটা মেরুদণ্ডের মধ্য দিয়ে যে সারা শরীরে ছড়িয়ে গেছে, সেটাই হচ্ছে স্পাইনাল কর্ড। তো আমাদের যে সেন্ট্রাল যে অংশ স্নায়ুতন্ত্রের যে কেন্দ্র, সেটাই কিন্তু মস্তিষ্ক এবং মেরুরজ্জু। মেরুরজ্জুর গঠনটা ঠিক এরকম দেখো। আমাদের মেরুদণ্ডের মধ্যে অবস্থিত সরল গঠনযুক্ত, আর আমাদের বস্তি গহ্বর থেকে শুরু করে মস্তিষ্কের নিম্ন অংশ পর্যন্ত বিস্তৃত। আর মেরুদণ্ডে মোট ৩৩টি অথবা কোনো ক্ষেত্রে ৩৪টি কশেরুকা আছে। কশেরুকা বলতে আমরা যেটা আলাদা আলাদা পার্টকে বোঝাচ্ছি। আমরা আসলে মানব মেরুদণ্ড না দেখে আমরা যদি আমাদের যখন আমরা মাছ খাই দেখি যে বড় মাছগুলোর ভিতরে কিন্তু যে অংশটা কাটা যে অংশটা থাকে সেটার সাথে কিন্তু তোমরা তুলনা করলে খুব সুন্দর করে মিলাতে পারবে। আর এটার যে আলাদা আলাদা পার্ট থাকে সেই পার্ট গুলোকেই কিন্তু বলা হচ্ছে কশেরুকা। আর মেরুদণ্ড কিন্তু মেরুরজ্জু ১৭ থেকে ১৮ ইঞ্চি লম্বা হয়ে থাকে এবং সেই মেরুদণ্ডের যে অংশগুলো আছে, তোমরা আগের ছবিটা একটু দেখো, এই যে প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু আমাদের যে প্রত্যেকটা কশেরুকা সেখান থেকেই কিন্তু আলাদা আলাদা স্নায়ুতন্ত্র বের হয়ে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে গেছে। তো এখানে আমাদের এই ৩১ জোড়া মেরু স্নায়ু আছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের মস্তিষ্ক। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মস্তিষ্ক। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড় অংশ হলো মস্তিষ্ক এবং এটি স্নায়ুতন্ত্রের ঠিক শীর্ষে অবস্থান করছে। এটি মাথার খুলির ভিতরে অবস্থিত এবং মস্তিষ্কের ওজন প্রায় 1.5 কেজি বা ১.৫ কেজি। মস্তিষ্ককে আমরা ৩টি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আরেকটি হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ ৩টি অংশ। সম্মুখ মস্তিষ্কটাই অনেক বড় একটা অংশ, মধ্য মস্তিষ্ক সবচেয়ে ছোট এবং পশ্চাৎ মস্তিষ্ক একেবারেই ঠিক মস্তিষ্কের নিম্ন অংশে এবং মেরুরজ্জুর সাথেই প্রায় অবস্থিত। এই মস্তিষ্কের অংশগুলো নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে ডিটেইল আলোচনা করছি। তারপর আমরা একটু দেখি, সম্মুখ মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং সম্মুখ মস্তিষ্কে কিন্তু রয়েছে আমাদের পুরু মস্তিষ্ক, সেরিব্রাল নিউক্লিয়াই, বেসাল গ্যাংলিয়া, থ্যালামাস, হাইপোথ্যালামাস এবং এগুলোর কাজ, এগুলোর যে আমাদের আচরণের প্রতি নিয়ন্ত্রণ, সেগুলো আমরা বিগত ক্লাসে ডিটেইল আলোচনা করেছি। তোমরা ক্লাসটি আরেকবার, এখানে কনফিউশন হলে তোমাদের বইতে দেয়া আছে, তোমাদের বিগত ক্লাসেও দেয়া আছে, তোমরা একটু দেখে নেবে সেটা। এরপরে আমরা গুরু মস্তিষ্কের যে কাজ সেটাকে একটু আমরা দেখি। মস্তিষ্কের ঊর্ধ্বাংশের নাম হচ্ছে গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের যে বহি আবরণ বা গুরু মস্তিষ্কের যে বহি আবরণ সেটাকেই মস্তিষ্ক আবরণ বলে। মস্তিষ্ক আবরণ ধূসর পদার্থ দিয়ে তৈরি। গুরু মস্তিষ্কের ভেতরের অংশ শ্বেত পদার্থ দ্বারা তৈরি। মস্তিষ্ক আবরণের মধ্যে গুরু মস্তিষ্কে কিন্তু সিন্যাপস বা সন্নিকর্ষ ঘটে থাকে। আর গুরু মস্তিষ্ক ২টি গোলার্ধে বিভক্ত, একটা হচ্ছে বাম গোলার্ধ আর একটা হচ্ছে ডান গোলার্ধ। এবং এই ডান গোলার্ধ আমাদের শরীরের বাম অংশের কাজ এবং বাম গোলার্ধ কিন্তু শরীরের ডান অংশের কাজকে নিয়ন্ত্রণ করে থাকে। গুরু মস্তিষ্কের বহি আবরণটি ভাঁজ অবস্থায় থাকে। এই ভাঁজ আবরণের বড় অংশকে বলা হয় ফিসার এবং ক্ষুদ্র অংশকে বলা হয় সালসাই। ফিসার এবং সালসাইয়ের মধ্যবর্তী যে উচ্চ স্থান সেটাকে বলা হয় জাইল। প্রিয় শিক্ষার্থীরা, এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা কিন্তু ভালোভাবে এই বিষয়গুলো আত্মস্থ করবে, কারণ আমাদের এই চ্যাপ্টার থেকে অনেক বেশি এমসিকিউ আসতে পারে এবং এখানে কিন্তু অনেক তথ্য রয়েছে যেগুলো কিন্তু ভালোভাবে তোমরা আত্মস্থ করবে, না হলে ভুল হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়।
আর গুরু মস্তিষ্কের প্রধান দুটি খাঁজ আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় খাঁজ বা প্রধান খাঁজ বা এটাকে আমরা বলছি রোলান্ডো খাঁজ, এবং দ্বিতীয় অংশ পার্শ্ব খাঁজ বা সেটাকে আমরা বলছি সিলভিয়াস খাঁজ। আর খাঁজ দুটি গুরু মস্তিষ্ককে মোট 4টি অঞ্চলে বিভক্ত করেছে। একটা হচ্ছে সম্মুখভাগ বা ললাট অঞ্চল, এরপরে মধ্যভাগ বা শিরকুম্ভ অঞ্চল, নিম্নভাগ বা শিরোনিম্ন অঞ্চল এবং পশ্চাৎ ভাগ বা পশ্চাৎ অঞ্চল। প্রত্যেকটারই আলাদা কাজ আছে। তো গুরু মস্তিষ্কের 3টি অঞ্চল, এদের কাজও ভিন্ন। একটা হচ্ছে সংবেদী অঞ্চল, যার সাহায্যে আমরা শ্রবণ, দর্শন এই কাজগুলো করে থাকি। আর এরপরে আছে আমাদের গতি অঞ্চল, যেটা আমাদের অঙ্গ সঞ্চালনের সহায়তা করে থাকে। আর এরপরে আছে আমাদের সংযোগ অঞ্চল বা এটা আমাদের তথ্য সরবরাহের ক্ষেত্রে যে সংযোজন কাজ, সেই সংযোজনের কাজগুলো করে থাকে। এরপরে আমরা মধ্য মস্তিষ্ক দেখতে পাচ্ছি। মধ্য মস্তিষ্ক হচ্ছে লঘু মস্তিষ্কের উপরিভাগে অবস্থিত এবং সম্মুখ দিকে অবস্থিত। আর এর কাজ আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়। এটা 2টি মস্তিষ্কের যে বাকি অংশ, সে দুটার মধ্যে সেতু হিসাবে কাজ করে। এর 2টি অংশ আছে, একটা হচ্ছে টেকটাম বা ছাদ, আর একটা হচ্ছে টেগমেন্টাম বা মেঝে। আর মধ্য মস্তিষ্কের সবচেয়ে বাহ্যিক যে স্পষ্ট যে অংশ, বাহ্যিক অংশ, সেই স্তরটাকে বলছে ছাদ। ছাদ আবার 2 জোড়া ফলিকুলি গঠন করে এবং এরা হচ্ছে আমাদের দর্শনের কাজে সহায়তা করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি পশ্চাৎ মস্তিষ্ক। এখানে 3টা অংশ রয়েছে, সেরেবেলাম, পন্স এবং মেডুলা সেরেবেলাম পন্স। পশ্চাৎ মস্তিষ্কের 3টো অংশ, একটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, একে হচ্ছে সুষুম্না শীর্ষকও বলা হয় এবং এটি মস্তিষ্ক এবং মেরুরজ্জুর মধ্যে সংযোগ সাধন করে। আর শ্বাস-প্রশ্বাস, রক্তচাপ, হৃৎপিণ্ডের স্পন্দন এই ধরনের কাজ করে থাকে বলে একে মস্তিষ্কের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। আর সেতু মস্তিষ্ক, এটা হচ্ছে সুষুম্না শীর্ষকের সামনে যে নলাকৃতির অংশ স্ফীত হয়ে সেতুর মতো আড়াআড়ি চলে গেছে, এটাকেই বলছে সেতু মস্তিষ্ক। এবং আহ এটা চর্বণ স্নায়ু, আমাদের যে চাবাই আমরা খাবার, সেই চর্বণ স্নায়ুর উৎপত্তি কিন্তু এখান থেকেই। এবং মস্তিষ্কের এই অংশ হচ্ছে আমাদের মুখমণ্ডল এবং মুখগহ্বরের যে সংবেদন গ্রহণ করা, সঞ্চালন করা, সেই কাজে সহায়তা করে থাকে। আর লঘু মস্তিষ্ক, এটা হচ্ছে আসলে মধ্য মস্তিষ্কের পেছনের দিকে, সরি, এটা হচ্ছে আমাদের গুরু মস্তিষ্কের পেছনের দিকে এবং অধো মস্তিষ্কের উপরিভাগে অবস্থিত। দেহের সংগতি বিধান করা এর প্রধান কাজ। একে গতি সমন্বয় কেন্দ্র বলা হয়। আর বিভিন্ন পেশিতে আগত যে আমাদের যে স্নায়ু প্রবাহ, সেগুলোকে মসৃণ করা, সমন্বয় করা এবং শরীরের ভারসাম্য রক্ষা করতে এই ধরনের এই আমাদের যে সেরেবেলাম, সেটা সহায়তা করে থাকে। এখানে আমরা 2টি অংশ দেখতে পাচ্ছি, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এতক্ষণ আমরা কেন্দ্রীয়তে ছিলাম, এরপরে আমরা প্রান্তে চলে আসলাম। প্রান্তীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মাথার খুলি এবং মেরুদণ্ডের বাইরের স্নায়ুতন্ত্রের যে অংশ অবস্থিত, সেটাকেই বলছি আমরা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। এটা হচ্ছে আমাদের স্নায়ুর শাখা দ্বারা গঠিত এবং মাংসপেশির সঞ্চালন ও কোনো কোনো গ্রন্থির উত্তেজনার জন্য কেন্দ্রীয় স্নায়বিক উদ্দীপনা বহন করে নিয়ে আসাই হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কাজ। একে আবার আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র এবং একটা হচ্ছে ঐচ্ছিক। অর্থাৎ আমাদের যে আহ প্রান্তীয় স্নায়ুতন্ত্র, একে আবার আমরা 2টি অংশে ভাগ করছি, একটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে অনৈচ্ছিক স্নায়ুতন্ত্র। ঐচ্ছিক স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের স্কেলেটাল মাংসপেশির সাথে সংযুক্ত থাকে এবং সংবেদী গ্রাহক যন্ত্রের সাথে সংযুক্ত থাকে। এরা অনেকটা দ্বিমুখী পথের মতো, একটা অন্তর্গামী হয়, একটা হচ্ছে বহির্গামী। এবং আমাদের যে ঐচ্ছিক কার্যকলাপ, সেটা নিয়ন্ত্রণ করে থাকে। ঐচ্ছিক স্নায়ুতন্ত্রকে আবার 2 ধরনের বা 2টি অংশে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কর্টিক স্নায়ু, একটা হচ্ছে মেরু স্নায়ু। কর্টিক স্নায়ু হচ্ছে আমাদের মস্তিষ্কের ভেতরে অবস্থিত 12 জোড়া কর্টিক স্নায়ু আছে এবং তোমাদের বইতে খুব সুন্দর একটা কর্টিক স্নায়ুর চার্ট দেয়া আছে এবং কোনটার কোন ধরনের কাজ এবং কোনটা কোনটার পরে অবস্থিত, সেটা তোমরা চার্ট দেখে সুন্দর করে আত্মস্থ করবে। আর এরপরে দেখতে পাচ্ছি আমরা মেরু স্নায়ু। মেরু স্নায়ুটাকেও কিন্তু আমরা প্রায় আমাদের যে মস্তিষ্কের যে মেরুদণ্ডের ভিতর দিয়ে যে স্নায়ুগুলো সারা শরীরে এসে পৌঁছেছে, তাকে কিন্তু আমরা এই 5টি অংশে ভাগ করেছি: গ্রীবাদেশীয়, বক্ষদেশীয়, কটিদেশীয়, বস্তিদেশীয় এবং পুচ্ছদেশীয়। এখানে গ্রীবাদেশীয় আছে 8 জোড়া, বক্ষদেশীয় 12 জোড়া, আর কটিদেশীয় 5 জোড়া, বস্তিদেশীয় 5 জোড়া এবং পুচ্ছদেশীয় 1 জোড়া। এই মোট 31 জোড়া স্নায়ু নিয়ে কিন্তু আমাদের মেরু স্নায়ু গঠিত। এরপর আমরা দেখতে পাচ্ছি অনৈচ্ছিক বা স্বয়ংক্রিয়, যেটা আমরা বলছি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে স্বয়ংক্রিয় যে কার্যাবলীগুলো আমাদের দেহের, সেগুলো পরিচালনা করা। আমাদের
হৃৎপিণ্ড, রক্তনালী, মসৃণ মাংসপেশি এবং গ্রন্থিসমূহের সাথে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র সংযুক্ত থাকে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা সমবেদী স্নায়ুতন্ত্র আর একটি পরাসমবেদী স্নায়ুতন্ত্র। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সিম্প্যাথেটিক বা সমবেদী স্নায়ুতন্ত্র এবং প্যারাসিম্প্যাথেটিক বা পরাসমবেদী স্নায়ুতন্ত্র। এখন এই কাজগুলো আমরা একটু দেখি। সমবেদী স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে হৃৎপিণ্ডের সমবেদী স্নায়ুতন্ত্রের দ্বারা আমাদের হৃৎপিণ্ডের ক্রিয়া বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বাড়ে, শ্বাসযন্ত্রের ক্রিয়া বাড়িয়ে দেয় সমবেদী স্নায়ুতন্ত্র, পরিপাক ক্রিয়ার পথে বাধা সৃষ্টি করে, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, চোখের মণিকে বড় করে, ঘামতে সহায়তা করে, অর্থাৎ ঘামের মাধ্যমে শরীরের দূষিত পদার্থকে বের করে দেয়। আর এর সক্রিয়তার জন্য, অর্থাৎ আমাদের সমবেদী স্নায়ুতন্ত্রের সক্রিয়তার জন্য কিন্তু অ্যাড্রিনালিন হরমোন নিঃসৃত হয়, ফলে যকৃত থেকে বেশি পরিমাণ শর্করা রক্তে নিঃসৃত হয়ে থাকে, আর শরীরের লোম খাড়া করতে সহায়তা করে থাকে। অর্থাৎ আমাদের বিভিন্ন আবেগের সময় আমরা যখন ভীত অবস্থায় থাকি বা উত্তেজনায় থাকি, তখন কিন্তু এই সমবেদী স্নায়ুতন্ত্র কাজ করে। আর পরাসমবেদী স্নায়ুতন্ত্রের কাজগুলো তার ঠিক বিপরীত, অর্থাৎ হৃৎপিণ্ডের গতিবেগ কমিয়ে দেয়, রক্তের চাপ কমিয়ে দেয়, দেহের উত্তাপ কমিয়ে দেয়, পরিপাক প্রক্রিয়া সহায়তা করে, মলমূত্র শরীর থেকে বের হতে সহায়তা করে, যৌনগ্রন্থি ক্রিয়ার বৃদ্ধি ঘটায়, চোখের মণিকে সহায়তা করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাসটি এ পর্যন্তই শেষ। আমরা যে চ্যাপ্টারটা পড়েছিলাম আজকে তার একটা রিভিউ ক্লাস নিলাম। এখানে হয়তো প্রত্যেকটা বিষয়েরই অনেক ডিটেল দেওয়া নেই, কিন্তু প্রত্যেকটা ক্লাসেরই আলাদা আলাদা অংশ আছে, এবং সেই ক্লাসগুলোতে যে বিষয়গুলো আজকের ক্লাসে হয়তো আমি বলিনি বা প্রত্যেকটার অংশেরই যে আরো বিস্তারিত বর্ণনা, সেগুলো কিন্তু আগের ক্লাসে আছে। তোমরা সবগুলো ক্লাসই দেখবে এবং যে ছবিগুলো এখানে দেওয়া আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং যে ছোট ছোট বিষয়গুলো কোনটা কোথায় অবস্থিত, কোনটার কি নাম, সেই বিষয়গুলো তোমরা একটু গুরুত্ব দিয়েই আত্মস্থ করবে, কারণ এগুলো এমসিকিউ আসবে। আমি বারবারও গুরুত্ব দিচ্ছি যে এই বিষয়গুলো তোমরা নিজেরা ভালো করে আত্মস্থ করবে, যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে পরীক্ষায়, যাতে তোমরা সঠিক অ্যান্সারটা করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই শুভকামনা জানিয়ে তোমাদের সাথে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।